ভোট না দিলে মসজিদ কবরস্থান বন্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে। হরণ করেছে সরকার। এখন তাদেরকে জিম্মি করে ভোট কেন্দ্রে লোক দেখানোর পায়তারা করছে। প্রতিটি জনপদের মানুষ আমি ডামি প্রার্থী আর তাদের সমর্থক এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকি ধামকিতে সন্ত্রস্ত। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার হুঙ্কার দেওয়া হচ্ছে। কোনো কোনো প্রার্থী হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না গেলে নাগরিক সুবিধা বাতিল করা হবে। ভোট না দিলে মসজিদ কবরস্থান বন্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে। দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে সাধারণ জনগণ, অন্যদিকে আমরা আর মামুরা। দেড় দশকের ভোটারবিহীন স্বৈরাচার শেখ হাসিনার একটাই লক্ষ্য 7ই জানুয়ারি একটি তথাকথিত ডামি ভোটার উপস্থিতির অভিনব নির্বাচন দেখিয়ে গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞার খড়গ এবং অনিবার্য পতন থেকে আত্মরক্ষা করা। এজন্য পুরো মাফিয়া চক্র গলদঘর্ম হয়ে পড়েছে ভোটার হান্টিং মিশনে। কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তা পাচ্ছে না। বহু এলাকায় আগামী 7ই জানুয়ারি একতরফা নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝেও কোনো আগ্রহ নেই। নোয়াখালী 2 আসনে নৌকার প্রার্থী মোর্শেদ আলমের মতো কোনো কোনো স্থানে আমি ডামির প্রার্থীরা ভোট চাইতে গিয়ে জুতা পেটা খাচ্ছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের ভোট বর্জন এবং একমাত্র ভোটার শেখ হাসিনার ভাগবাটোয়ারার নির্বাচনকে জিতবে তার সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে। এটা জানেন, জানার পর প্রার্থী নিজেও প্রচার থামিয়ে দিয়েছে। প্রচার চালানোর জন্য দলীয় সমর্থকদের যে হাত খরচ প্রার্থী তাও বন্ধ করে দিয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারের জন্য যে নির্বাচনী ক্যাম্প খোলা হয়েছিল এখন তা জনমানবহীন। শুরুতে ক্ষমতাসীন দলের মদতপুষ্ট গণমাধ্যম নানা অ্যাঙ্গেলে প্রচার চালিয়ে নির্বাচন জমানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রার্থী ও তাদের সমর্থক এবং সাধারণ মানুষের ভোট নিয়ে আগ্রহ না থাকায় গণমাধ্যমের আগ্রহে ভাটা পড়ছে ভাটা পড়েছে। কিন্তু নানা চাপের কারণে তারাও প্রচার চালাতে বাধ্য হচ্ছে। ভাগবাটোয়ারার এই নির্বাচনে ভোট কেন্দ্রে নিজের পোলিং এজেন্ট দেওয়া নিয়েও প্রার্থীদের মাঝে কোনো আগ্রহ নেই। কেউ কেউ পোলিং এজেন্ট সংগ্রহের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন। তবে যত যাই করুক কেউ ভোট কেন্দ্রে যাবে না। অনিবার্য পতন অপেক্ষা করছে শেখ হাসিনা এবং মাফিয়া চক্রের জন্য। 7ই জানুয়ারি জনগণ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে। জনগণের বিজয় হবেই। বন্ধুরা, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত 26শে ডিসেম্বর চট্টগ্রামে এক মত বিনিময় সভায় স্বীকার করেছেন যে 2018 সালে রাতে ভোট হয়েছিল। তিনি বলেছেন যে 99 নয়, 100% নিশ্চিত করতে পারি এবার আর আগের রাতে ভোট হবে না। ওদের যে ভেতরকার জালি জুলি আমরা বা জনগণ যেটা দেখেছে সেটাকে ওরা মস্করা করে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিত। এখন ওদের ভেতর থেকেই ওদের লোকরাই বলছে 14 সাল আর 2018 সালের মতো একতরফা নির্বাচন হতে দেব না। 14 সালের মতো প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন এটা করতে পারবে না প্রশাসন। তাদের দামি প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী তারাও আওয়ামী লীগ আর কি। এখন হাবিবুল আউয়াল সাহেব, যিনি অত্যন্ত পছন্দের মানুষ সরকারের, অবৈধ সরকারের পছন্দের মানুষ, তিনিও বলছেন যে আগের রাতে আর ভোট হবে না। তার মানে একটা সমগ্র সময়টা নিরেট অবৈধতার উপর একটি সরকার দাঁড়িয়ে আছে। নিজেদের অবৈধ সত্তা নিজেদের লোকরাই ফাঁস করে দিচ্ছে, তারাই প্রকারান্তরে বলছে। তারপরও নির্লজ্জের মতো তারা বলেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তো 95-96 আন্দোলনে সংবিধানের বাইরে গিয়েছিলেন কিভাবে ওবায়দুল কাদের সাহেব? আপনি প্রায় বলেন, এটা বলেন আপনার নেত্রীকে সন্তুষ্ট করার জন্য, এটা আমরা বুঝি, কারণ ওনার এই ক্ষমতা তার কাছে সোনার হরিণের চাইতেও অত্যন্ত দামি। যার কারণে
উনি যেভাবে মনে করেন, যেভাবে ভাবেন, যেভাবে ক্ষমতাটাকে আঁকড়িয়ে রেখে চিরস্থায়ী করা যায়, এইটার কারণেই এই কথাগুলো বলছেন এখন ওবায়দুল কাদের সাহেব এবং তাদের অন্য মন্ত্রী এবং নেতারা। এজন্য অনেক ক্ষেত্রেই ব্যালট পেপার সকালে যাবে, এটা হাবিবুল আউয়াল সাহেব বলছেন। উনার এই সরল স্বীকারোক্তির পর যেসব জিনগত আওয়ামী মিথ্যুক এতদিনে রাতের ভোট নিয়ে বিতর্ক করেছিলেন, মানে জেনেটিক্যালি লায়ার যারা, মিথ্যুক যারা, তাদের মুখ বন্ধ হবে নিশ্চয়ই। এবারের নির্বাচনে বহু এলাকায় ডামি প্রার্থী ও তাদের সমর্থকরাই প্রকাশ্যে স্বীকার করেছেন কিভাবে 2018 সালের 29শে ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করেছিল। আওয়ামী দলদাস কাজী হাবিবুল আউয়াল সাহেব তো জানেন এবার রাতে করা লাগবে না, রাতে ভোট করার প্রয়োজন নেই, কারণ এবার তো বিরোধী দলের কেউ নেই। এবার দেশের সমস্ত সচেতন মানুষ জানেন দিনের বেলায় প্রকাশ্যে 57 সেকেন্ডে 43টি সিল মারা ভোট হবে। এই ঐতিহ্য এই সরকার রেখেছেন। এই সরকারের নির্বাচন কমিশন এই দৃষ্টান্তও রেখেছেন, এই হাস্যকর দৃষ্টান্ত, এই অবিশ্বাস্য দৃষ্টান্ত এই সরকারও রেখেছেন। প্রার্থী সবাই তো একদলীয়, আমরা আর মামুরা। জেলায় জেলায় আগে ব্যালট পেপার পাঠানোর মানে নৌকায় সিল মেরে আগেই বাক্সটা ভরে সকালে কেন্দ্রে পাঠাতে সুবিধা হবে। তারপর ওবায়দুল কাদের এর ঘোষণা মতো 70% ভোট কাস্ট হয়েছে দেখিয়ে গণভবনের তালিকা অনুযায়ী ফলাফল ঘোষণা করবে। এটা একবারে সমস্ত সেট, একেবারে সেট করা আছে, এখন আনুষ্ঠানিকতা মাত্র। এই বেহায়া দলবাজ সিইসি কে বলবো, যদি ন্যূনতম মনুষ্যত্ব এবং বিবেক থাকে তাহলে এই প্রহসনের পাতানো ডাবি নির্বাচন বন্ধ করুন, পদত্যাগ করুন। নইলে যারা রাতের ভোট করেছিলেন তাদের মতো আপনাদেরও বিচার একদিন হবে। সচেতন বন্ধুরা, একতরফার ডামি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ একটি হাস্যকর চাপাবাজির ডামি ইস্তেহার ঘোষণা করেছে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইস্তেহারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল। অতীতে কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করেন, স্টেট সেটাকে ডিনাই করে উনি উনার লুণ্ঠনের যে নীতি সেটাই বাস্তবায়ন করেছেন। এটা তাদের কিন্তু একেবারে দীর্ঘ দিনের একটা রীতি ঐতিহ্য। ভোটের জন্য তারা মানুষের কাছে বলবেন এক কথা, আর এসেই ক্ষমতায় এসে তার বিপরীত কাজ করবেন। ওই 70-এর নির্বাচন, 71-এর নির্বাচনেও, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলির যে নির্বাচন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের নেতারা চালের দাম ডালের দাম সস্তায় দেবেন বলেছে। তারপরে তো 74 জানি, 73 জানি, দুর্ভিক্ষ জানি, জাল পড়ার কাহিনী জানি, দেশবাসী জানি। বন্ধুরা, 2018 সালে আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ইস্তেহারের মূল কথা ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। আসলে গত 5 বছর তারা তাদের নিপীড়ন, খুন, গুম, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের অগ্রযাত্রা হয়েছে। আওয়ামী লীগের ইস্তেহার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার কথা। মাদক ও দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে তারা, তাদের জিরো টলারেন্স দুর্নীতির পক্ষে। ঘুষ, অনুপার্জিত আয়, কালো টাকা, চাঁদাবাজি, ঋণ খেলাপি, টেন্ডারবাজি ও পেশি শক্তি এবং দুর্নীতির দুর্বৃত্তায়ন তাদের মূল মন্ত্রে পরিণত হয়েছে। ঘরে ঘরে চাকুরির কথা বলে ঘরে ঘরে বেকার মামলা লাশ উপহার দিয়েছে। বিসিএস পরীক্ষার নামে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের পুলিশ প্রশাসন সহ সর্বত্রই ঢুকানো হয়েছে। 2018 সালের নির্বাচনী ইস্তেহারের দিন বদলের সনদ হিসেবে ঘোষণা করে গত 15 বছরে আওয়ামী লীগ ও তাদের লোকজনের দিন বদল করেছে। ক্ষমতাসীন দল গত 15 বছর দেশে দুর্নীতির সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। সরকারি দলের নেতাকর্মী, সমর্থক সবাই এখন কোটিপতি। জনগণের টাকায় উন্নয়নমূলক প্রতিটি প্রকল্প সরকারি দলের ঠিকাদার কিংবা ক্যাডারদের দখলে। দলীয়করণের আরেক চূড়ান্ত রূপ প্রশাসনের প্রতিটি স্তর। দেশটা যেন একটি দলের, বাকিরা সব বহিরাগত। মানে ভাবখানা এরকম, দেশের সবকিছু যেন তাদের মালিকানা।
সবকিছু যেন তাদের জমিদারের অংশ, আর যারা বাদবাকি আমরা আছি তারা মনে হয় সব বহিরাগত। জীবনযাত্রাকে করে তুলেছে বিভীষিকাময়। এবারে যে ইস্তেহার ঘোষণা করেছে তার মূল উপজীব্য বিষয় হলো স্মার্ট বাংলাদেশ। তাদের স্মার্ট বাংলাদেশ হলো স্মার্ট লুটপাট, স্মার্ট শ্মশান। এবারের ইস্তেহারে দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেয়াপ্তের অঙ্গীকার করেছে দুর্নীতিবাজ সরকার। তার মানে এবার যতটুকু লুটপাট করে খেতে বাকি ছিল সেটুকু চেটে পুটে খাওয়ার টার্গেট নিয়েছে। কারণ শেখ হাসিনার মজ্জাগত স্বভাব হলো তিনি যা বলেন করেন ঠিক তার উল্টোটা, তিনি যা বলেন করেন তার ঠিক উল্টোটা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে আজকে বক্তব্য। এরপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান কাজলকে বিনা কারণে গত 26শে অক্টোবর 2023 তারিখে গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনে অসুস্থ হয়ে গত 26শে ডিসেম্বর কারাগারের ভিতরে স্ট্রোক করার পর কাশিমপুর কারা কর্তৃপক্ষের অবহেলায় ও বিনা চিকিৎসায় গতকাল সকালে 10:30টার সময় তিনি কারাগারের ভেতরেই ইন্তেকাল করেন। মারা যায় কিন্তু কারাগারের ভিতরে, কিন্তু কারা কর্তৃপক্ষ স্টেটমেন্ট করে যে তার অসুস্থতা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এটা মিথ্যা কথা, এটা টোটালি মিথ্যা কথা। মারা যায় ভিতরেই। এটা তারা মানুষের কাছে শো করে, মানুষের কাছে দেখায় যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় সে মারা গেছে। এই রীতি প্রতিদিন মৃত্যু কারাগারে, সরকারি হেফাজতে মৃত্যু। এই মৃত্যুর দায় কি প্রধানমন্ত্রীর নেই? এই মৃত্যুর দায় কি কারা কর্তৃপক্ষের নেই? কারা কর্তৃপক্ষের উচ্চতর পর্যায়ে যারা আছেন তারা ভাবেন এদের মৃত্যু এত স্বাভাবিক হবে কেন? মনেই হয় যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন আইজি সাহেব, তাকে কারাগারে পোস্টিং দেওয়া হয়েছেই যে তিনি কতটুকু নিপীড়ন নির্যাতন চালাতে পারেন সেইটা চালিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করা। এই কারণেই তাকে সেখানে পোস্টিং দিয়েছে। এবং এই আইজি সাহেবের কারণেই এখন প্রতিদিন ঠাসাঠাসি গাদাগাদি করে এক একটা সেলের মধ্যে যত নেতাকর্মীকে ঢুকিয়ে রেখেছেন, তারই পরিণাম হচ্ছে এই মৃত্যু। প্রতিদিন আপনাদের সামনে এই পুলিশ হেফাজতে এবং কারা হেফাজতে মৃত্যুর কথা আপনাদেরকে বলছি, সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে জনগণকে বলছি। এটা যেন থামছেই না। এর কারণ গোটা কারাগারগুলোই তো আপনার জার্মানির নাৎসিদের গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। এরা প্রত্যেকটাই কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে। আওয়ামী নাৎসিরা তারা তাদের পছন্দের অফিসার দিয়ে এই কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে। হিটলার যেমন ইহুদি এবং রাজনৈতিক বিরোধীদের এর মধ্যে ঢুকিয়ে নিশ্চিহ্ন করে দিতেন, নিপীড়ন করতেন, তারপরে নিশ্চিহ্ন করে দিতেন, ঠিক একই কাজ হচ্ছে। প্রতিদিন মৃত্যুর সংবাদ আপনাদেরকে জানাতে হচ্ছে বন্ধুরা। বর্তমান শেখ হাসিনার কারাগারের ভেতরে যেন বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক পড়ে গেছে। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মিথ্যা মামলায় ফরমাশি রায় সাজা প্রদান। গতকাল 2011 সালের রাজধানীর গুলশান থানার একটি মিথ্যা মামলার ফরমাশি রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনিও বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফকে দুটি ধারায় মোট 21 মাসের কারাদণ্ড দিয়েছে। অপরদিকে বিএনপি নেতা এম এ আউয়াল খান, মোহাম্মদ রাসেল, মঈনুল ইসলাম, বাবুল হোসেন ও আলমগীর বিশ্বাস মোট 8 জন নেতাকর্মীকে দুটি ধারায় মোট 42 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী, আমি এই মিথ্যা মামলার ফার্মেসি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি। এটার উদ্দেশ্য দুইটা।
যে হাফিজউদ্দিন আহমেদের মতো একজন প্রখ্যাত খ্যাতনামা ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, যিনি 6-7 বারের এমপি, মন্ত্রী ছিলেন, আলতাফ হোসেন চৌধুরী এয়ার ভাইস মার্শাল, তিনি ছিলেন এয়ারফোর্সের প্রধান, তাদেরকে সাজা দিয়ে শেখ হাসিনার কৃতিত্ব এটাই, কৃতিত্ব দেখাচ্ছেন, যেটা ক্রেডিট দেখাচ্ছেন যে আমি পারি এদের মতো লোকদেরকেও সাজা দিয়ে বন্ধ করে রেখে দিতে পারি। এটা একটা অন্ধ, বেপরোয়া ডিক্টেটরের হিংস্র আচরণ, এবং পরিকল্পিতভাবে এই সাজাগুলো দেওয়া হচ্ছে, সেখানে কেউ বাদ নেই। তৃণমূলের নেতাকর্মী, জেলা পর্যায়ের নেতাকর্মী, থানা পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সবই আজকে শেখ হাসিনার ক্রূর প্রতিহিংসার শিকারে বন্দী। অনেক নেতাকে ভাগাতে পারেনি, তাড়াতে পারেনি, সপক্ষে টানতে পারেনি। এই কারণেই এখন একের পর এক মামলা, পুরনো মিথ্যা মামলায় সাজা দিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনা তো দেখেছেন যে গণতন্ত্রের প্রতীক, এত জনপ্রিয় একজন নেত্রী, তাকে তিনি সাজা দিয়ে বন্দি, গৃহবন্দী করে রেখেছেন আজকে দীর্ঘ 6 বছর ধরে। শেখ হাসিনা এই কারণেই তিনি সমর্থন পাচ্ছেন অনেকে, জনগণের না, পার্শ্ববর্তী দেশের, নিজের দেশের কতিপয় লুটেরারা তাদের লুটপাট, অর্থ সম্পদ এবং বিত্ত বিলাসে থাকার জন্য অবৈধ আওয়ামী সরকারকে সমর্থন দিচ্ছেন, তাদের লেজুর বৃদ্ধি করছে। আর পার্শ্ববর্তী দেশ, তারা দেখছে এখানে যদি বেগম খালেদা জিয়া শাসক হন, তাকে দিয়ে সব কাজ করানো যাবে না, আগেও যেমন পারেনি, পারবে না। জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখার জন্যই শিখণ্ডীর দরকার পড়ে, প্রতিভুর দরকার পড়ে। তারা সেরকম বেছে নিয়েছেন বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীকে, তাকে দিয়ে তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা সার্ভ করানো তারা করিয়ে নিচ্ছে। যাদেরকে দিয়ে পারবেন না তাদেরকে কারাগারে রাখতে তারাও মদদ দিচ্ছে, তারাও পরামর্শ দিচ্ছে। তাহলে তুমি আজীবন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি আজীবন ক্ষমতায় থেকে যাবে, এদেরকে মাথা তুলতে দিও না। কারণ ওরা নানা বিষয়ে প্রোটেস্ট করবে, ওরা বর্ডার ক্লিং এর ব্যাপারে প্রোটেস্ট করবে, ওরা পানির ন্যায্য হিস্যার জন্য প্রোটেস্ট করবে, এরা বাণিজ্য সমতার জন্য প্রোটেস্ট করবে, এবং ওরা সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের মাথা উঁচু করুক, এইটার জন্য কথা বলবে। এই কারণে তাদেরকে বন্দি করে রাখো। বন্ধুরা, আমি এই ফরমাশি রায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল, এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের মিথ্যা মামলায়, অসত্য মামলায় ফরমাইশি সাজা প্রত্যাহার করে, বাতিল করে তাদের অবিলম্বে মুক্তির জোর দাবি জানাচ্ছি। পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ডামি নির্বাচন বর্জন সরকার বিরোধী আন্দোলনের মশাল মিছিল করায় গত বুধবার পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে নুরুজ্জামানকে না পেয়ে তার স্ত্রী সন্তানদের সামনেই বলে, আপনার স্বামীকে পেলে গুলি করে হত্যা করে তার কলিজা বের করে কুকুরকে খাওয়াবো, এবং যে